এই দেখ পূজা, তোর জন্য নতুন মা নিয়ে এসেছি। ও মা গো, আমি খুব খুশি হয়েছি বাবা। কতদিন আমার মা ছিল না, আমি এবারে নতুন মা পেয়ে খুব খুশি হয়েছি। এসো মা, তুমি ভেতরে এসো। এই দেখ পূজা, তুই বড় হচ্ছিস, তুই বুঝতে শিখেছিস অনেক কিছু, তাই তোকে বলছি। অনেক দিন তো হলো তোর মা মারা গিয়েছে, আর এই সংসারটা আমার একার দ্বারায় চালানো তো সম্ভব নয়। ঠিক সেই কারণেই আমি নীলিমাকে বিয়ে করে আনলাম। আশা করি তুই খুশি হবি, বুঝলি? আমি খুব খুশি হয়েছি বাবা নতুন মা পেয়ে। এই, তুমি বুঝি আমার সৎ মেয়ে? আমি কি তোমাকে সৎ মা ভেবেছি? তুমি যদি আমার মা হও তাহলে আমি তোমার মেয়ে। ওকে সৎ মেয়ে ভাবার কোনো কারণ নেই, ও তোমার নিজের মেয়ের মতোই। ঠিক আছে, ধীরে ধীরে দেখা যাবে কত মেয়ের মতন। আর তাছাড়া মেয়ের মতন হওয়া আর মেয়ে হওয়া তো আর এক জিনিস নয়। যতই হোক বাবা, ও নিজের জিনিস নিজের হয় আর পরের জিনিস পরের। আমি তো নিজের পরের ভাবতে শিখিনি, তাই আমি তোমাকে মা বলেই ভেবেছি। আর তুমি আমার মা হয়ে আসায় আমি খুব খুশি হয়েছি। চল চল, অনেক কথা হয়েছে, এবারে ভেতরে চল যাই। হ্যাঁ, তোমরা ভেতরে এসো। কতক্ষণ আর বাইরে ওইভাবে দাঁড়িয়ে থাকবে? তুমি একদম কিচ্ছু চিন্তা করো না মা, আমি যখন আছি তোমাকে সব দেখিয়ে দেব, তোমার কিচ্ছু অসুবিধা হবে না। তাই এসেই যখন পড়েছি, তখন নিজের মতন করে আমি সব গুছিয়ে নিতে পারবো, বুঝলে? এখন চলো, ভেতরে চলো তো। কিরে পূজা, আজকে তো তোর আনন্দের দিন। হ্যাঁ গো, আজ আমি খুব খুশি হয়েছি। বাবা বিয়ে করে এনেছে আর আমি এত বছর পর নতুন মা পেয়েছি। এইবার তুই আমাদের কথা ভুলে যাবি বল? এতদিন যে তোকে আদর যত্ন করে এত বড় করলাম, সেসব কথা তোর আর মনে থাকবে না। কি যে উল্টোপাল্টা কথা বলো তুমি! আমি কি কখনো ভুলতে পারি নাকি? তুমি আমাকে এতদিন এত আদর দিয়ে এসেছো। আমি একটা কথা ভাবছি কাকিমা। কি কথা ভাবছিস রে? আমি ভাবছি যে আমাদের বাড়িতে এত বড় একটা আনন্দ আর খুশির দিনে আমার সব থেকে আপনজন তোমাকে আর গোপাল কাকাকে নেমন্তন্ন করে খাওয়াবো। তুমি যাবে তো? কি বলছিস তুই? তুই নেমন্তন্ন করে খাওয়াবি আর আমি যাব না? এটা কখনো হতে পারে? দেখো, তোমার কাছ থেকেই রান্না শিখেছি, কিন্তু এবারে সেই রান্না তোমাকে করে খাওয়াবো। না করতে পারবে না কিন্তু। না করার কোনো প্রশ্নই নেই। এই যে বর্ষাটা শুরু হয়েছে, এই বর্ষায় তোর হাতের রান্না খাবো, এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে রে? ঠিক আছে, আমি তোমাকে সব কিছু আয়োজন করে নেমন্তন্ন করব, কেমন? ঠিক আছে, তুই নেমন্তন্ন করিস, আমি তোর কাকাকে নিয়ে যাব। আমি সব কাজ একা করতে পারবো না। পূজা, তুই ঘরের কাজগুলো করে দে তো। তুমি কিচ্ছু ভেবো না মা, আমি সব কাজ করতে পারি। আমি কাজ করে দিচ্ছি। দেখ, আমার অত কাজ করার অভ্যেস নেই, কাজগুলো কিন্তু তোকেই করতে হবে। তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না তো, আমি তোমার সব কাজ করে দেব, দেখো। ঠিক আছে ঠিক আছে, আর বেশি কথা বলতে হবে না। শোনো না মা, একটা কথা বলার ছিল। তা কি বলবি? তাড়াতাড়ি বল না। আমি ভাবছিলাম আমাদের বাড়ির এত বড় একটা আনন্দের দিনে আমি গোপাল কাকা আর লতা কাকিমাকে ঘরে নেমন্তন্ন করে নিজে রান্না করে খাওয়াবো। এই বর্ষার দিনে খুব আনন্দ হবে, দেখো। দেখ, এই দুদিনের বাচ্চা মেয়ের মতোই থাকবি, বুঝলি? এই বেশি লাই দিয়ে আমি মাথায় তুলতে পারবো না তোকে। যা বাবা, আমি আবার কি করলাম? তুমি আমাকে এইরকম করে বলছো কেন? সৎ মেয়ের মতনই থাকবি। কিছু করার হলে আমার থেকে আগে জিজ্ঞাসা করে তারপর কোনো সিদ্ধান্ত নিবি। এই বাড়িতে ওদেরকে নেমন্তন্ন করা চলবে না, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। কিন্তু আমি যে ওদের কথা দিয়ে দিয়েছি। কানের গোড়ায় মেরে লাল করে দেব। কত বড় কথা দেবার মেয়ে হয়েছে আমার। এই জন্যই বলি, নিজের রক্ত নিজের হয়। আমি যেটা বলে দিয়েছি সেটাই শেষ কথা।
আর যদি ওদেরকে দেখেছি এই বাড়িতে আসতে, গেটের বাইরে থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। সেটা তোকে আগেই বলে রাখলাম। এবারে যা, ভাগ এখান থেকে। তুই কি সুন্দর রান্না করেছিস রে, খেয়ে খুব মজা লেগেছে আমার। আজ বর্ষার দিনে তোর হাতের রান্না খেয়ে। তাও তো তুমি গোপাল কাকাকে নিয়ে এলে না। সে যা হোক, তোর কাকা পরে এসে খেয়ে যাবে খন। তা তোর নতুন মাকে তো দেখছি না। তোমাকে চুপি চুপি বলে রাখি কাকিমা, মা নেই আজ, তাই তোমাকে ডেকে খাওয়াচ্ছি। কিছু মনে করো না কাকিমা, মা জানতে পারলে রাগ করবে গো। তাহলে তুই আমাকে নাইবা ডাকতে পারতিস। আমার জন্য এতটা করে কেন নিজের কপালে দুঃখ ডেকে আনছিস বল? ছাড়ো তো, তুমি কি আমার মায়ের থেকে কম নাকি? আমার নিজের মা যখন মারা গিয়েছিল, তখন তুমি যদি আমাকে আগলে না রাখতে, তাহলে আমি কোথায় থাকতাম? এতদিন হয়তো মরেই যেতাম আমি। এই তো, আমার ঠিক এইটাই ভয় হয়েছিল, যে মুখপুরিটা নিশ্চয়ই ওই লতা মেয়ে ছেলেটাকে ডেকে এনে খাওয়াবে। আর হয়েওছেও তাই। আমি জানতাম সৎ মেয়েরা এইরকমই হয়। এই জন্যই বলে নিজের রক্ত আর অন্যের রক্তের মধ্যে তফাৎ আছে। কখনো পায়ের জুতোকে মাথায় তুলতে নেই। দেখো, তুমি লতা কাকিমাকে অপমান করতে পারো না, উনি আমার আরেক মা। ঠিক আছে ভাই, তুমি যখন রাগ করছো তখন আমি চলে যাচ্ছি। এই পূজা, বেশি কথা বললে না তোর গাল আমি মেরে ভেঙে দেব। আর শোনো লতা, তুমি এই বাড়ি থেকে বিদেয় হও আগে। আর কোনো দিনও তুমি এই বাড়িতে আসবে না, বলে দিচ্ছি। এই বাড়িটা আমার ওই পুচকে মেয়েটার নয়। ওর বাবা আমাকে বিয়ে করে এনেছে এই সংসারটা সামলানোর জন্য। এতদিন যা মজা নেওয়া নিয়েছো, এখন বিদেয় হও তো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি পূজাকে কিছু বলো না। কেন কেন তুমি এমনটা করলে আমার লতা মায়ের সাথে? আমার খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে নীলিমা? বিকালের দিকে এদিকে কোথায় যাচ্ছ? মনটা বিশেষ ভালো নেই, তাই একটু বাইরে এলাম বেড়াতে। তোমার নতুন বিয়ে হয়েছে এখানে, তোমার আবার মন ভালো নাই কেন? মন ভালো নেই তার কারণ হচ্ছে আমার এই সৎ মেয়ে পূজা খুব উৎপাত করা শুরু করেছে। কেন, সেই মেয়ে আবার কি করতে শুরু করেছে? আমার মাথা খাচ্ছে আর কি। আমি বারবার ওকে মানা করে দিয়েছিলাম যে এই লতাদের যেন ঘরে ঢুকতে না দেয়। আর আমি ছিলাম না সেই সুযোগে ওদেরকে ঘরে এনে রান্না করে খাওয়াচ্ছিল। যদিও আমি এসে দেখতে পেয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি সব কটাকে। কিন্তু এখন এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করি? একটাই উপায় আছে তোমার হাতে। তা কি উপায় শুনি? ওই মেয়েটার উপর তুমি ভয়ানক অত্যাচার করা শুরু করো তো। তাতে কি হবে? আরে, হয় মেয়েটা তোমার কথা অনুযায়ী কাজ করা শুরু করবে, আর না হয় এই বাড়ি ঘর ছেড়ে চলে যাবে। যেটাই হোক তাতে তোমার শান্তি হবে, বুঝলে? হ্যাঁ, এইটা ঠিকই বলেছ। আপদ বিদেয় হলেই ভালো হয়। সব সময় মনে রাখবে যে সৎ মেয়ে হলো সাপের জাত। এরা কখনো বন্ধু হতে পারে না, তাই উচিত এদের লাঠি দিয়ে মেরে তাড়ানোর। আর আমি খুব তাড়াতাড়ি সেই ব্যবস্থাই করছি। এই পূজা, ঘরটা ঝাড় দে। তখন থেকে এই কটা বাসন নিয়ে এখনো বসে আছিস? লজ্জা করে না তোর? তুমি আমাকে এরম করে কেন বলছো মা? আমি তো কত কাজ করছি বলো। সত্যি তো অনেকগুলো বাসন ছিল, তাই আমার একটু দেরি হচ্ছে। দেরি হচ্ছে তো কি আমি তোর জন্য বসে থাকবো নাকি? বলি, ঘরটা কে ঝাড়ু দেবে? আমার মরে যাওয়া বাপ এসে ঝাড়ু দেবে নাকি? আমি করে দিচ্ছি, আমাকে একটু সময় দাও।
তোকে দেখেই বুঝতে পারছি তোর মাও ছিল ওই একই রকমের, একদম হাড় বজ্জাত। কুঁড়ে মিটা যে তোর রক্তে আছে সেটা তোকে দেখলেই বোঝা যায়। মনে হয় কান ধরে ঘরের বাইরে বার করে দি। আমি চলে গেলে তুমি কি শান্তি পাবে? জানা আপদ বিদায় হয় তাহলে। এমনিতে তো অত সোহাগ তো লতা কাকিমার উপরে। যা না, যা ওদের বাড়িতে গিয়ে থাক আর খা। এখানেই কেন নাটক করতে থাকিস তুই? ঠিক আছে, আমি চলে যাব। শয়তানের বেটি, মহা শয়তান। বলি শুধু মুখে কেন বলছিস রে? সাহস থাকে তো চলে গিয়ে দেখা না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি চলেই যাচ্ছি। একবার যখন বেরিয়ে যাবি তখন কিন্তু আর এই বাড়িতে পা রাখবি না। আমিও চাই না অন্যের মেয়েকে নিয়ে ঘর করতে। আমি এসেছি তোর বাবার সাথে সুখের সংসার করতে, তোকে আমার কোনো দরকার নেই। ঠিক আছে, তোমাকে আর কষ্ট পেতে হবে না। এই আমি চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। আমি আর কখনো কাউকে বিরক্ত করব না, দেখে নিও। ওগো, বড় ক্ষতি হয়ে গেছে আমাদের। কি হয়েছেটা কি? তুমি এইরকম করছো কেন? আর একটু শান্ত হও না। শান্ত হবার উপায় নাই গো। আমি এক্ষুনি দেখে এলাম পূজা জলে ডুবে আত্মহত্যা করেছে। ওর নিথর মানে দেহটা ভেসে উঠেছে জলের উপরে। কি কি বললে তুমি? ওগো, এ কি কথা বললে? এ কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না? কেন কেন সেই কাণ্ড করলো গো? আমিও ঠিক বুঝতে পারছি না ওর মতো চালাক চতুর মেয়ে কেন এরকম একটা কাণ্ড করলো। আমি নির্ঘাত জানি ওর ওই বদমাইশ সৎমা নীলিমার অত্যাচার সহ্য করতে না পেরে ও জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তুমি কি করে জানলে? আমি সেদিন ওদের বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম। তখন পূজার প্রতি ওর মায়ের যে আচরণ আমি দেখেছি তাতেই আমি নিশ্চিত। তাহলে তো ভয়ানক শাস্তি হওয়া দরকার। আমাদেরকে অবিনাশ বাবুর কাছে গিয়ে সব কথা জানাতে হবে। ওই কচি মেয়েটার মৃত্যু আমরা কিছুতেই মেনে নিতে পারবো না। কথাটা শুনে আমার শরীরটা কিরকম করছে গো। মনে হচ্ছে কেউ যেন আমার বুকের পাঁজর খুলে নিয়ে চলে গেছে। আমারও ভয়ানক রাগ হচ্ছে আর কষ্ট হচ্ছে। তাই চলো কালকে সকালে যাব অবিনাশ বাবুর কাছে সবকিছু বলতে। আমিও যাব তোমার সাথে। এর বিচার চাই। পূজার মৃত্যু এইভাবে মেনে নিতে পারবো না আমরা। কি হয়েছে? তোমরা কি নিয়ে নালিশ জানাতে এসেছো? আমাদের গ্রামে যে কাণ্ডটা ঘটেছে সেই কাণ্ডের আগে সঠিক বিধান করতে হবে আপনাকে। তবেই আমরা মানব যে আপনি এই গ্রামের মোড়ল। আর যদি সেটা করতে না পারেন তাহলে পদত্যাগ করুন। সেক্ষেত্রে আমরা বুঝে নেব আমরা কি করতে পারি, কারণ আমরা জানি কে অপরাধী। কোন অপরাধের কথা বলছো তোমরা? পূজার মৃত্যু। কিন্তু পূজা তো আত্মহত্যা করেছে। সে আত্মহত্যা করেনি, তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। আপনি জানেন যে পূজাকে আমি ওর মা মারা যাওয়ার পর কোলে পিঠে করে মানুষ করেছি। আমি চিনি পূজা আত্মহত্যা করার মেয়ে নয়। পূজাকে ওর নতুন সৎমা অত্যাচার করে বাধ্য করেছে মরে যেতে। আর এর পেছনে প্ররোচনা দিয়েছে খগেন। তোমরা যা বলছো এটা তো ভয়ানক অভিযোগ। সেই জন্যই আমরা চাই যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটা বিহিত করুন। তোমাদের কথা শুনে তো আমার গায়ের রক্ত গরম হয়ে যাচ্ছে। এরকম অপরাধ আমি কিছুতেই মেনে নেব না। তোমরা কিছু চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আপনি যত তাড়াতাড়ি সম্ভব দেখার চেষ্টা করুন, না হলে আমরা যদি দেখতে শুরু করি তাহলে কিন্তু কাজ খারাপ হয়ে যাবে। এই গ্রামে যদি খুনের বদলে খুন হতে শুরু করে তাহলে আপনার জন্য সেটা ভালো হবে না। তাই ভালোই ভালোই সাবধান করে গেলাম আপনাকে। ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও, আমি বাকিটা দেখছি। খগেন, তোর জন্য ভয়ানক শাস্তি অপেক্ষা করে রয়েছে। এবার তুই আর বাঁচতে পারবি না।
আমি কি করেছি বাবু? আপনি কি বিশ্বাস করেন আমি কোনো অপরাধ করতে পারি? তোর বিরুদ্ধে ভয়ানক অভিযোগ এসেছে আমার কাছে। আমার কাছে অভিযোগ এসেছে যে তুই প্ররোচনা দিয়ে নীলিমার মাধ্যমে পূজাকে খুন করিয়েছিস। আত্মহত্যার প্ররোচনা দেওয়াকে কিন্তু খুনের অপরাধের সমতুল্য মনে করা হয়। এ বাবা, এসব কথা আপনাকে কে বলেছে আপনি জানি না। আমি শুধু এতটুকু জানি যে যে বা যারা আমার নামে কিছু বলে থাকুক তারা ষড়যন্ত্র করছে বাবু। গোপাল কেন তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাবে? তার কারণ আমার একটা জমি আছে, সেই জমিটা অনেক দিন ধরে হাতানোর চেষ্টা করে আসছে। এখন সুযোগ পেয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি যদি ওকে জমিটা দিয়ে দিই তাহলে ও আমার বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেবে। আর নীলিমা, তার তো অন্তত সাজা হওয়া দরকার। দেখুন বাবু, এটা তো খুব স্বাভাবিক যে সৎ মা ঘরে এলে তার আগের পক্ষের ছেলে মেয়ের সাথে একটু বিবাদ হবে। তাই এখন কেউ যদি সেই ঝামেলাটুকু সহ্য করতে না পেরে এসব করে বসে, তার জন্য নীলিমাকে কি দোষ দেওয়া যায়? তাহলে তোরা দুজন কি নির্দোষ? আপনি যদি দোষী মনে করেন, আমাদেরকে ফাঁসি কাটে চড়াতে চান, তাহলে আমরা দোষী, কিন্তু ওপরওয়ালার বিচার আমরা নির্দোষ। ঠিক আছে, যা। আমার যা জানবার ছিল জানা হয়ে গেছে। এরপর থেকে সাবধানে থাকবি যেন তোর বিরুদ্ধে কোনো অভিযোগ না আসে। ঠিক আছে বাবু, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। দেখে পথ চলতে পারো না? রাস্তা দিয়ে যেতে যেতে একেবারে আমার গায়ের উপর এসে ধাক্কা দিচ্ছ কেন? ধাক্কাটা গায়ে দিয়েছি তাতে এত কষ্ট হচ্ছে? যখন সত্যিকারের ধাক্কা দেব তখন সামলাতে পারবি তো? তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি? এই খগেনের পেছনে কাটি করবার সাজা কি জানো তো? আমি শুধু একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে খুনের শাস্তি ফাঁসি অথবা মৃত্যু। তোমার জন্য মৃত্যু অপেক্ষা করছে, সেটা জেনে রেখো। আর তুমি স্বপ্ন দেখছো যে তুমি আমার মৃত্যুর কারণ হবে? স্বপ্ন দেখছো তুমি? তুমি এখনো জানো না আমার ক্ষমতা। কি করতে পারো তুমি? তোমাকে এক ঝটকায় শেষ করে দিতে পারি। যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকো, বেশি বার বাড়তে যেও না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা মানুষের ধর্ম, আর আমি সেই ধর্মটাই পালন করছি। আমি প্রতিবাদ করব যতক্ষণ না তোমার মতো অপরাধীর শাস্তি হচ্ছে। এসব 2 টাকার প্রতিবাদী অনেক দেখেছি বে। রাস্তায় পড়ে মরবি, মুখে জল দেওয়ার জন্য কেউ থাকবে না। রাস্তার কুকুরও তোকে দেখে ঘেন্না করবে, এমনভাবে তোকে মারবো। সেটা সময় বলে দেবে। আর আমিও তোমাকে কথা দিচ্ছি যে এই বৃষ্টি থামবার আগে তোমাকে তোমার অপরাধের শাস্তি আমি দেব। চলো তাহলে দেখাই যাক কে কাকে শাস্তি দেয়। এখন থেকে তুমি সাবধানে থেকো একটু। শয়তানের বাচ্চা গোপাল রাত্রিবেলা বাগিয়ে ঘুমাচ্ছে। ওর এই বর্ষার দিনের ঘুম আমি হারাম করে দেব। ওর ঘরের জিনিসপত্র আর চুরি করে নিয়ে আমি চলে যাব সব। তারপর যখন কালকে সকাল হবে তখন নিজের জিনিসপত্রের মায়ায় পূজার কথা ভুলে যাবে। এই বেটা খগে, তুই আমার বাড়িতে এসেছিস চুরি করতে? দাঁড়া, তোকে দেখাচ্ছি আমি। এই রে কলা, গোপাল উঠে পড়েছে ঘুম থেকে। পালাই পালাই, না হলে ধরতে পারলে হামলা হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। ওরে বাবা! শয়তান, তুই পালাচ্ছিস কোথায়? দাঁড়া, যদি সাহস থাকে তো দাঁড়া। আজকে কিছু হয়ে যাক একটা। লুকিয়ে লুকিয়ে আর কত ক্ষতি করবি মানুষের? যদি সাহস থাকে তো সামনে এসে দাঁড়া। কি হয়েছে গো? তুমি এইরকম চিল্লাচ্ছ কেন রাতের বেলা? ওপরওয়ালা আজকে আমাকে সঠিক সময় ঘুম ভাঙিয়ে দিয়েছে, না হলে আজকে আমরা সর্বশান্ত হয়ে পড়তাম। কেন, কি হয়েছে গো? ওই শয়তানের বাচ্চা খগেনটা এসেছিল আমাদের সমস্ত সম্পত্তি চুরি করতে। আমি ঘুম ভেঙে উঠতেই পালিয়ে গেল। এত বড় সাহস খগেনের! আজকে আমাকে হুমকি দিয়েছিল আমার ক্ষতি করবে। আমরা যদি ওকে শেষ করতে না পারি তাহলে ও আমাদেরকে শেষ করে দেবে। খুব তাড়াতাড়ি খগেনের ইতি করতে হবে।
আর সেটা সকলের জন্য ভালো হবে। গ্রামের মোড়ল হয়ে অনেক জ্বালা। যাই হোক, সমস্ত কিছুর দায়িত্ব আমাকেই পালন করতে হবে। এখন এই বর্ষার রাতে নদীর জল কতটা উঠল সেটা দেখে আসবার জন্য বেরোতে হলো। সবাই ঘরে বসে রয়েছে, কিন্তু আমি এই বর্ষায় ভিজে ভিজে চলেছি বাদ দেখতে। কিন্তু ওই ঘরটার ভেতর থেকে কাঁধে যেন আওয়াজ আসছে, একটু কান পেতে শুনি তো। কালকে রাতে একটুর জন্য বেঁচে গেছে গোপাল, না হলে ওর সব কিছু চুরি করে ওকে সর্বশান্ত করে ফেলতাম এতক্ষণে। তুমি ভুল করেছো। কেন, কি ভুল করেছি আমি? জি তোমাকে এত বড় চ্যালেঞ্জ করেছে, তাকে সামান্য চুরি করে শাস্তি দিতে চাইছো? তাহলে কি করব আমি? দেখো, এখন বর্ষার দিন, তাই আগুন তো আর জ্বলবে না বাড়িতে। অন্য সময় হলে বলতাম বাড়িতে আগুন লাগিয়ে দাও রাতের বেলা, সবগুলো ভেতরে একসাথে পুড়ে মরুক। কিন্তু তাহলে এখন কি করা যায়? ওদের দুজনকে মারধর করে জলে ফেলে দাও। এই যা জল জমেছে চারিদিকে, এর থেকে বেরিয়ে আর বাঁচতে হবে না। ঠিক বলেছ, তা যা ব্যবস্থা করবার কালকের রাতেই করে ফেলবো। মনে রাখতে হবে যে শত্রুর শেষ রাখতে নেই। ঠিক বলেছ তুমি, শেষ রাখলে একদিন শত্রু আমাদেরকেই ছোবল দেয়। ওরে বেটা শয়তানের দল, তোরা তাহলে এই চক্রান্ত করছিস এখানে বসে? খগেন আমার সামনে সতী সাজে, তাহলে তো নাটক ছিল এটা। চিটিংবাজির বিরুদ্ধে জিততে গেলে চিটিংবাজি হতে হয়। তোরা এখানেই বসে থাক, তারপর আমি দেখছি আমি কি করতে পারি। ওরে বাবা, কি আমাকে এত জোরে মারলো গো! মাথাটা আমার ফেটে গেল। ওরে বাবরে, মাথার পেছন থেকে বাড়ি মারলো কে? এ কি তোমরা কোথা থেকে এলে এখানে? এতদিন জানতাম না, এখন জানতে পারলাম যে দুধ কলা দিয়ে আমি কালসাপ পুষেছি। ভাগ্যিস আজকে রাতের বেলায় নদীর বাঁধ দেখতে বেরিয়েছিলাম, আর তাতেই আমার কাছে সব সত্যি দিনের আলোর মতো প্রকাশ হয়ে গেল। আর তাই তোমাদেরকে ডেকে এনে দেখাচ্ছি যে দেখো, এরা ষড়যন্ত্র করে এত সব কাণ্ড করছে, আর এখনো ষড়যন্ত্র করছে গোপালকে মারবার। তুই আমাকে মারবি সেদিন বলেছিলিস, তুই আমাকে মারবি, দেখ কে কাকে মারে দেখ। ওরে বাবারে, খুব কষ্ট হচ্ছে, বেরো না, হাত পা গুলো মনে হচ্ছে ভেঙে যাবে। ওরে বাবা, তোমরা ওদের দুজনের হাত পা বেঁধে বর্ষার জমা জলে ফেলে দাও। হ্যাঁ, বন্যার জলে ফেলে দিলে এমনিতে উঠতে পারবে না, হাবুডুবু খেয়ে মরে যাবে। আমি তোমাদের পায়ে ধরছি, আমি আর কখনো এরকম ভুল করব না। আমাকে তোমরা ছেড়ে দাও। আমি শুধুমাত্র এই খগেনের মতন শয়তানের বুদ্ধিতেই এত বড় কাণ্ডটা করে ফেলেছি। শোনো আমার শেষ বিচার, রতন, শুধুমাত্র তোমার মুখের দিকে চেয়ে এবারের মতো নীলিমাকে প্রাণে বাঁচিয়ে দিচ্ছি। তবে পরিষ্কার বলে দিচ্ছি যে এর পরে যদি কোনো রকম অপরাধ করে তাহলে ওকে খগেনের মতোই প্রাণে মেরে ফেলা হবে। এখন গ্রাম ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছি ওকে। আমার উপরে কৃপা করুন বাবু, আমাকে গ্রাম ছাড়া করবেন না। আমি তো বলছি আমি আর কখনো এরকম অপরাধ করব না। ঠিক আছে, এবারকার মতো ক্ষমা করে দিলাম। এবার হলে হয় তোমার প্রাণ যাবে, আর না হলে এই গ্রাম থেকে তোমাকে চলে যেতে হবে। আর হ্যাঁ, তোমরা সবাই মিলে খগেনকে মারতে মারতে হাত পা বেঁধে বন্যার জলে ফেলে দাও। এই ধর বেটাকে, চল এটাকে মেরে ফেলে দিই। হ্যাঁ চলো, খালাস করে দিই। বাঁচাও, মরে গেলাম, বাঁচাও।